বক্সিং ডে টেস্টে মেলবোর্নের এমসিজিতে ভারত যদি টস জেতে তাহলে কি তাদের আগে ব্যাটিং করা উচিত নাকি বোলিং করা উচিত? ওই মেলবোর্নের ওয়েদার কন্ডিশন, পিচ কন্ডিশন, বা আর কি ওই এমসিজির লাস্ট 5 বছরের টেস্ট পরিসংখ্যান, এই সব কিছুর উপর ডিপেন্ড করেই আজকের এই আলোচনাটা করছি। আমরা যদি 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত এই লাস্ট 5 বছরের 5টা টেস্টের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, তার মানে সেক্ষেত্রে দেখা যাবে মানে প্রথমে ব্যাটিং করা দল 2বার জিতেছে আর পরে ব্যাটিং করা দল 3বার টেস্ট ম্যাচ জিতেছে। আমি 2019 সাল থেকে কেন কাউন্ট করছি বলুন তো? কারণ ওই মানে গত পরশু দিন এই মানে এমসিজির পিচ কিউরেটর ওই ম্যাট পেস একটা ইন্টারভিউতে বলেছিলেন ওই ভারত 2018-19 মরশুমে সফর করেছিল, মানে 2018 সালের এমসিজি টেস্টটা ইন্ডিয়ায় খেলেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেখানে ভারত একটা বেশ বড় ব্যবধানে জয় পেয়েছিল। মানে তিনি বলেছেন যে ওই ম্যাচে বেশ কাইন্ড অফ একটা ফ্ল্যাট সারফেস ইউজ করা হয়েছিল, কিন্তু তার পরের বছর থেকেই নাকি এমসিজির উইকেটে একটা আমূল পরিবর্তন এসছে। মানে তারা যতটা সম্ভব উইকেটটাকে পেস বান্ধব করার চেষ্টা করেছে, মানে বেশি পরিমাণে ঘাস রাখার চেষ্টা করেছে। আমরা এই ফোর্থ টেস্টের পিচটাও কিন্তু দেখেছি 6 মিলিমিটার উচ্চতার ঘাস রয়েছে, মানে পেস বোলারদের জন্য ওটা যে এক প্রকার পুরোপুরি প্যারাডাইস হতে চলেছে, মানে পিচের আপনি লুকটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই কারণেই আমরা 2019 সাল থেকে আর কি কাউন্ট করছি মানে এমসিজির এই পরিসংখ্যানটা। তো সেখানে ওই 19 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল, সেখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 450-র কাছাকাছি রান করেছিল। এরপর নিউজিল্যান্ডকেই তারা 2 ইনিংসে অল্প রানের মধ্যে অল আউট করে দিয়েছিল। মানে অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছিল, ইনিংস ব্যবধানে ম্যাচ জেতেনি, কিন্তু বেশ বড় রানের মার্জিনই নিউজিল্যান্ডকে তারা ওই জায়গায় হারিয়েছিল। এরপর 2020 সালের টেস্টার কথায় আসি, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের বিপক্ষেই খেলেছিল, ওইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। তো ওখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে মাত্র 195 অল আউট হয়ে গেছিল ভারতীয় বোলারদের সামনে। এরপর ভারত মানে ব্যাটিং করে ওই জায়গায় 326 রান করেছিল। তখনকার ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে একটা দুরন্ত সেঞ্চুরি করেছিলেন ওই জায়গায়। ফলে ওই মানে প্রায় 130 রানের মতো ভারত লিড নিয়েছিল প্রথম ইনিংসে। এরপর ভারতীয় বোলারদের ক্যারিশমায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের 200 রানের মধ্যেই বেঁধে ফেলেছিল সেকেন্ড ইনিংসে। ফলে লাস্ট ইনিংসে ভারতের সামনে মাত্র 70 রানের টার্গেট দাঁড়িয়েছিল। তো ভারতের ব্যাটাররা মাত্র 2 উইকেট হারিয়ে ওই 70 রান তুলে ফেলেছিল। 8 উইকেটের ব্যবধানে ভারত ওই এমসিজি টেস্টটা জিতে ফেলেছিল। আর এর পরের বছর যে আর কি মানে অ্যাশেজের ম্যাচটা যে খেলা হয়েছিল এমসিজিতে, সেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে মাত্র 185-তে গুটিয়ে গেছিল। এরপর অস্ট্রেলিয়া ব্যাটিং করেছিল, কিন্তু ওই জায়গাও তারা খুব বেশি রান তুলতে পারেনি, 267 করেছিল। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র 68-তে গুটিয়ে গেছিল। মানে খুবই লো স্কোরিং একটা ম্যাচ হয়েছিল, ওই আড়াই দিনেরও কম সময়ে ম্যাচটা শেষ হয়ে গেছিল। মানে একটা আর কি অত্যন্ত হাই পেস বান্ধব একটা উইকেট ছিল। তো ওই ম্যাচে আমার মনে আছে ওই স্কট বোল্যান্ড মাত্র 7 রান দিয়ে 6-6টা উইকেট তিনি শিকার করেছিলেন ইংল্যান্ডের ইনিংসে, মানে সেকেন্ড ইনিংসের কথা বলছি। মানে তিনি আবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন ওই ম্যাচে। আর এর পরের বছর 2022 সালে অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচটা খেলেছিল, সেখানে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে মাত্র 189-এ গুটিয়ে গেছিল। তো সেখানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বেশ একটা ডিসেন্ট লিডই তারা নিয়েছিল। তো ফলে সাউথ আফ্রিকাকে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া খুবই কম রানে আটকে দিয়ে মানে ইনিংস ব্যবধানে ম্যাচটা তারা জিতে নিয়েছিল। এরপর 2023 সালে এমসিজিতে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল, ওখানে অস্ট্রেলিয়া আবার প্রথম ব্যাটিং করে 300+ একটা রান তুলেছিল। মানে অস্ট্রেলিয়া নিজেদের আর কি হোম টেস্টে ব্যাটিং করলে প্রথমে যেরকম বড় একটা স্কোর তোলে ওই 450-500 রানের কাছাকাছি, মানে সেই জায়গায় দেখতে গেলে তারা কিন্তু খুব বেশি রান তুলতে পারেনি ওই প্রথম ইনিংসে। কিন্তু তারপরেও তারা পাকিস্তানকে ওই ম্যাচটা বেশ কমফোর্টেবলি হারিয়েছিল ওই 79 রানের ব্যবধানে। তো এমসিজিতে অনুষ্ঠিত হওয়া এই শেষ 5টা টেস্ট ম্যাচের দিকে তাকালে দেখা যাচ্ছে 3বার পরে ব্যাটিং করা দল জিতেছে আর 2বার আগে ব্যাটিং করা দল জিতেছে। তো এই পরিসংখ্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই 2018 পর থেকে মানে 19 সাল থেকে এই এমসিজির মানে পিচ কন্ডিশনে যে আর কি চেঞ্জেসটা এসছে, মানে ওই যে শুরুতেই বললাম মানে এটা আর কি একটা হাই পেস বান্ধব উইকেট হতে চলেছে। আর ডেফিনেটলি মানে পিচের এই লুকটা কিন্তু আমাদের বলেই দিয়েছে ভারত অস্ট্রেলিয়া এই আসন্ন ম্যাচটায় মানে পেস বোলাররাই ওই জায়গায় ডমিনেট করতে চলেছে। আর ভারতের ব্যাটাররা রিসেন্ট পাস্টে যেরকম ফর্মে রয়েছেন, মানে তারা কিন্তু মানে ইনিংসের শুরুতেই মানে এইরকম মানে ঘাসের উইকেটে কিন্তু একদমই সার্ভাইভ করতে পারছেন না। সেটা আমরা ওই পার্থ টেস্টেও দেখেছি, ব্রিসবেনেও দেখলাম, আর ওই যে অ্যাডিলেডেও দেখেছিলাম। মানে প্রথম ইনিংসে মানে একদম উইকেটটা যখন পুরোপুরি তরতাজা রয়েছে, ওই জায়গায় ভারত ব্যাটিং করতে নামলে তারা তো ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারছে না, যেটা আমরা পার্টিকুলারলি ওই পার্থ আর অ্যাডিলেডে দেখেছিলাম। মানে উইকেটটা একেবারে তখন আর কি ফ্রেশ ছিল, মানে ঘাসগুলো পুরোপুরি তরতাজা ছিল। তো ওই জায়গায় অস্ট্রেলিয়ার পেস বোলারদের ওই র পেস, সুইং আর সিম মুভমেন্ট, এইগুলোর কোনো প্রত্যুত্তরই ভারতের কোনো ব্যাটারের কাছেই ছিল না সেইভাবে। যার ফলে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র 150 আর ওই অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে 180 রানে অল আউট হয়ে গেছিল। আর ব্রিসবেনে ভারত যেহেতু পরে ব্যাটিং করেছিল, অস্ট্রেলিয়া ওই জায়গায় আগে যেহেতু ব্যাটিং করে ফেলেছিল, আর ব্রিসবেনের উইকেটে কিন্তু অত পরিমাণে ঘাস ছিল না। মানে পিচটা আর কি বেশ আর কি বাউন্সি ছিল, বেশ আর কি মানে হাই পেস জেনারেট করেছিল, কিন্তু ঘাসের আধিক্য যেহেতু সেইভাবে ছিল না।
আর ভারত তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছিল, সেই কারণেই তারা 250 রানের গন্ডিটা টপকাতে পেরেছিল, তাও সেটা আবার তাদের দুই পেস বোলারের সৌজন্যে শেষ উইকেটের পার্টনারশিপে। তো সেই কারণেই আমি মনে করি ভারতের ব্যাটারদের এই মুহূর্তে যা ফর্মের অবস্থা, তাতে ভারত যদি টস জেতে তাহলে প্রথমে ব্যাটিং করার ঝুঁকিটা তারা যেন ওই জায়গায় কোনোভাবেই না নেয়। জানি এটা কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে চিন্তা ভাবনা করা হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি মনে করি এর আগের টেস্টটা যখন ভারত এই 2020 সালে এই এমসিজির মাঠেই পরে ব্যাটিং করে জিতেছিল, তো সেই আর কি মানে স্মৃতিটা মাথায় রেখে আর ভারতের পেস বোলারদের উপর ওই জায়গায় মানে একটু ভরসা রেখে, পার্টিকুলারলি বুমরা, সিরাজ আর আকাশদীপ, এই তিনজনের উপর ভরসা রেখে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই জায়গায় যদি টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়, তো তাহলে আমি মনে করি ভারত কিন্তু এই ম্যাচে মানে ভালো একটা ফলাফল আশা করলেও করতে পারে। আর যদি তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাহলে মানে পরীক্ষাটা ডেফিনেটলি ব্যাটারদের মানে টপ অর্ডার আর মিডিল অর্ডার ব্যাটারদের জন্যই অপেক্ষা করছে, কারণ রোজ রোজ কিন্তু লোয়ার মিডিল অর্ডার বা লোয়ার অর্ডার এসে আপনাকে বাঁচিয়ে দেবে না। তো সেই জায়গায় ভারতের মানে টপ অর্ডার আর মিডিল অর্ডার ব্যাটারদের একটা টপ ক্লাস স্কিল ওই জায়গায় শো করতে হবে অস্ট্রেলিয়ার পেস বোলারদের সামনে। আর যদি আর কি ভারত আগে বোলিং করার সুযোগটা পায়, মানে ওই সৌভাগ্যটা যদি তাদের হয় ওই টস জেতার পরে, তো তাহলে ওই বুমরার সাথে সাথে আকাশদীপ বা সিরাজের মধ্যে একজন পেস বোলারকে ডেফিনেটলি কিন্তু ওই জায়গায় জ্বলে উঠতেই হবে, কারণ বুমরার একার পক্ষে কিন্তু প্রত্যেকটা টেস্ট ম্যাচে ওই বাড়তি ওয়ার্কলোড নিয়ে ভারতের জন্য ওই জায়গায় বেস্ট পারফরমেন্স ডেলিভার করা সবসময় কিন্তু পসিবল হবে না। মানে বুমরার সাথে সাথে আরেকজনও যদি অপর পাশ থেকে উইকেট তুলতে থাকে ঠিক ওই পার্থ টেস্টে যেমন ঘটেছিল, তাহলেই কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের আমরা মানে এই 200-250-র মধ্যেই গুটিয়ে ফেলতে পারবো যদি অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে তারপরেও। তাহলেই ভারত কিন্তু এই এমসিজি টেস্ট জয়ের একটা স্বপ্ন বা আশা দেখলেও দেখতে পারে। আর ভারতের বোলারদের এটাও মাথায় রাখতে হবে তারা যদি আগে বোলিং করার সুযোগ পায়, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা যেন কোনোভাবেই 350-র উপরে না চলে যায়, মানে ওইটা যদি চলে যায় তাহলে কিন্তু ভারতের ম্যাচ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যাবে। তো এই সব কিছু বিচার বিবেচনা করেই আমার মনে হয় এমসিজিতে ভারত যদি টস জেতে তাহলে আগে তাদের চোখ বন্ধ করে বোলিং করে নেওয়া উচিত তাদের পেস বোলারদের উপর ভরসা রেখে। তো আপনার কি মনে হয় এই বক্সিং ডে টেস্টে ভারত যদি টস জেতে তাহলে কি তাদের আগে ব্যাটিং করা উচিত নাকি বোলিং নেওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।